প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা দাহিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ তসলিম খান, যিনি দীর্ঘ 25 বছর ধরে নিউ ইয়র্কে বিজনেস করছেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ কেমন আছেন? আমন্ত্রণ জানানোর জন্য। আছি, ইনশাআল্লাহ ভালো আছি। ওকে, আমি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে, আপনি তো দীর্ঘ 25 বছর ধরে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ, যে আপনি বিজনেস করছেন দীর্ঘ 25 বছর ধরে কনস্ট্রাকশন নিয়ে। তো আমি শুরুতেই জানতে চাইবো যে অনেক কিছু তো আসলে এখানে আছে, বা আপনি এই যে কনস্ট্রাকশন ফার্ম আপনার, এটার পেছনকার গল্পটা একটু জানতে চাইবো, পেছনের গল্প, যে আপনি শুরুটা কবে হয়েছিল? আসলে আমি 2001-এ আসছিলাম নিউ ইয়র্কে। আচ্ছা। তো আসার পর কনস্ট্রাকশনে কাজ করতাম। তারপরে একসময় কাজ করতে করতে নিজের মনে একটু জাগলো যে একটু নিজে একটা ব্যবসা করব। তো সেই সুবাদে আমি আমার কোম্পানিটা দাঁড় করাই, তসলিম কনস্ট্রাকশন ইনক। তারপর থেকে আমি কাজ শুরু করেছি। প্রথম ছোট কাজ করতাম, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট বড় ইত্যাদি ইত্যাদি কাজগুলি ক্রমান্বয়ে করে গেছি। বাঙালি কমিউনিটিতে আমি প্রচুর কাজ করেছি। আচ্ছা। যে কমার্শিয়াল কাজ করেছি, রেসিডেন্সিয়াল কাজ করেছি, হাই রাইজ বিল্ডিং করেছি। তারপর আমি সিটিতেও কাজ করেছি। আমি এয়ারফোর্স, নেভি, আর্মি এদেরও কাজ করেছি। ইউএসএ। এবং ওদের থেকে আমি অনেক ডিসিপ্লিন শিখেছি। এটা বিশাল ব্যাপার। বলতে গেলে আমি ওদের সাথে কাজ করে কাজ শিখছি। আচ্ছা। এবং কাজগুলি কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, কোন কাজটা প্রথম করতে হবে, কোন কাজটা পরে করতে হবে। আসলে এই সিস্টেমগুলোই মেন। সিস্টেমগুলোই মেন। পাশাপাশি সিটিতে কাজ করেছে, সিটিতে অনেক নিয়ম কানুন আছে, সিটির অনেক রুল রেগুলেশন আছে, আপনি ডিওবির অনেক কিছু আছে, এগুলিকে আপনাকে মেনটেন করে কাজ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে একজন কর্মী হিসেবে প্রথমে আপনার শুরুটা হয়েছিল, আপনি কনস্ট্রাকশনের কাজ করতেন, তারপরে যে কাজ করতে করতে কর্মী থেকে একটা কনস্ট্রাকশন, একটা প্রতিষ্ঠান আপনি যে গড়ে তুললেন, বা আপনার এখন নিজস্ব একটা প্রতিষ্ঠান, এর আসলে ইয়েটা কি, যে আপনি এই যে কর্মী থেকে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? আসলে আমি এখানে আসার আগে বাংলাদেশে আমার একটা প্রতিষ্ঠান ছিল, কনস্ট্রাকশন বিজনেস ছিল, ওটা ছিল মির কনস্ট্রাকশন। তো ওই কোম্পানিটা আমি এখানে করতে চেয়েছিলাম, কিন্তু এখানে দেখা গেছে এই নামে অন্য কোম্পানি আছে, যার কারণে আমি আর কোম্পানি করা সম্ভব হয় নাই। আপনার কনস্ট্রাকশন ফার্মের নামটা যদি বলেন। আমার তসলিম কনস্ট্রাকশন। ও, আপনার নিজের নাম? আমার নিজের নামে দেওয়ার অর্থ হলো, যখন চয়েস করতে হয়েছে, 5টা নাম দিতে হয়েছে, তার কারণে ওখান থেকে একটা চয়েস করতে হবে। আমি এমন কিছু নাম দিয়েছি যে নামগুলি আমেরিকাতে, ইউএসএ আছে, যেগুলো ইউএসএ কোম্পানি রেজিস্টার করা থাকে, ওই কোম্পানিগুলি আমরা রেজিস্ট্রেশন নিতে পারবেন না, আপনি নতুন নাম দিতে হবে, যেটা ইউএসএ নাই। কিন্তু আপনার এই যে প্রতিষ্ঠানটা গড়ে তুললেন, এটার চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জ বলতে ওরকম কিছু না, আমি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। যার কারণে আমি ধরেন ড্রয়িং বুঝি, যে জন্য আপনার কাছে আরো সুবিধা আছে, ইজি আছে। যেমন আজকে আমার একটা জব সাইডে আমার আর্কিটেক্ট আপনাকে ড্রয়িং মিসিং দিচ্ছে, সে একটা এলিভেশন দেয় নাই, আদার্স এলিভেশন গুলা দেয় নাই, ড্রয়িং এ কিছু লেফট ওভার হয়েছে। পরে আমি 3 o'clock আমি ওনার সাথে মিটিং করলাম। মিটিং করার পর আমি বললাম, দেখো আমার এই মিসিং আছে। সে তার আর্কিটেক্টে কল দিল। আর্কিটেক্ট কল দেওয়ার পর আর্কিটেক্ট আমাকে ড্রয়িং গুলা 4:30-তে আমার অফিসে ড্রপ করেছে। আসলে ব্যাপারটা হলো কি, এখন সবচেয়ে ব্যাপার হলো আপনাকে ডিজাইনটা বুঝতে হবে, টেকনিক্যাল ডিজাইন আর প্ল্যানটা বুঝতে হবে, সেটা হলো বড় ব্যাপার। কারণ আমি যেহেতু এই লাইনের লোক, আমার জন্য এগুলি বোঝাটা কোনো কষ্টের ব্যাপার না। এগুলি আমার জন্য ইজি হয়েছে এই কারণে। তারপরে চ্যালেঞ্জেস থাকে এখানে। তো নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বিজি সিটি, এই সিটিতে দেন ডিওবি থাকে, তারপরে আপনি ইন্সপেক্টর থাকে, আপনি ধরেন বিভিন্ন টেকনিক্যাল রিপোর্টগুলো আছে। যেমন আপনি কংক্রিট করবেন, কংক্রিটের সময় আপনি ইঞ্জিনিয়ার আসবে, কংক্রিট টেস্ট করবে, স্যাম্পল টেস্ট করবে। তা আপনি স্যাম্পল যখন টেস্ট করবে ঠিক মতো, তখন আপনাকে কংক্রিটের ভিতরে আপনার পানির রেশিওটা ঠিক মতো আসছে কিনা, যদি ঠিক মতো না থাকে তাহলে আপনার রেজাল্টটা আসবে না ভালো। তারপরে আপনি যখন রিভার তৈরি করবেন, রিভারে ব্যান্ড আছে কিনা, রিভার ইন্সপেকশন আছে,
A lot of inspector involved right now about the job. অনেকজনই অনেকগুলো ইনভলভ At least 4-5 People. inspector is involved the one project. Before Okay. is fine. Before DOB right now, if you take one report, you cannot take another report. One agency give me one report. Okay. They thinking this make a balance. Okay. No lying, nothing else. When you doing the job, you have to take a report too. They bring coming. If you can do something wrong, they lose a lot of things. Yeah. So be very careful. Be careful, yeah. Actually, this is when you start the work, then you have to know everything. It's মানে one by একটা one. কাজ শুরুর আগে আসলে অনেক কিছু থাকে, দিক অনেকগুলো বিবেচনা করে, preparation থাকে, অনেক যেমন- প্রিপারেশন, যেমন অনেক আপনি- আপনাকে অনেক অ্যালার্ট থাকতে হয়। কতগুলি কাজ আপনি যখন একটা ডিগিং করবেন, ডিগিং করার আপনি 811 একটা নাম্বার আছে, আপনাকে ওই নাম্বারে কল দিতে হবে। আচ্ছা। আপনি যখন ডিগিং করতেছেন ওখানে কোনো গ্যাস আছে কিনা, কোনো ইলেকট্রিসিটি লাইন আছে কিনা, বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা, সুয়ারেজ লাইনে কোনো প্রবলেম হবে কিনা, তারপরে সয়েলে কোনো কিছু খারাপ কিছু আছে কিনা, এই জন্য এগুলো একটা এজেন্সি আছে, ওদেরকে কল দিতে হবে, ওরা আসবে, ওরা আসে আপনাকে মার্ক করবে, ওরা আপনাকে সহযোগিতা করবে। City is very careful about this thing. When we doing the job, when we cut the street, when bring the water line, sewer line, then we cut the middle of the street too. Then we block the city. Police coming over there and police help us. And sometimes when we doing the concrete work, lot of truck is coming, parking is problem. Then we sometimes we block the Road. avenue, the road. Yeah. And at that time, city coming, city help us. Police coming, police help us. But because this is New York City, They're very helpful. helpful. New York Yeah. City is right now old city. They want to build new things, new building, new high-rise building. They want it. সিটির কি কোনো ইয়ে আছে যে আপনি সময়ে মানে আপনি কাজ করবেন, তো সিটিকে ইনফর্ম তো করতেই হয়, হ্যাঁ, বাট inform করতে হবে। সেরকম কোনো টাইমিং আছে যে হ্যাঁ এই টাইমটাতে কাজ করা না, যাবে আমাদের না? হ্যাঁ টাইমটা হলো 8 to 4. ওকে 8 to 4 পরে যদি আপনি কাজ করেন, ইমার্জেন্সি কোনো কাজ থাকে, আপনার ওয়ার্ক পারমিট বলো ওটাকে, আপনাকে একটা পারমিট নিতে হবে, একটা পারমিশন নিতে হবে, ওকে সেটার জন্য আপনাকে পে করতে হবে। প্লাস আপনি যখন ওয়ার্কার কাজ করবো ওদেরকে ওভাবে ওভার টাইমটা পে করতে হবে। ওকে আর সিটি এখন একটু আগে যখন যে কোনো ওয়ার্কার আসলে আপনি কাজে নিয়ে যেতে পারবেন তা না, এখন আমরা একটা ওয়ার্কার আসলে তার জন্য একটা ওরিয়েন্টেশন একটা শব্দ আছে, একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করতে হবে, তারপর তার ওষা আছে কিনা ওষা থাকতে হবে, তারপর সেফটি কার্ড আছে কিনা ওগুলি থাকতে হবে, ওগুলি দিয়ে আপনাকে প্রত্যেক দিন আপনার একটা লগ বুক থাকে, রেজিস্টার্ড বুকে আপনার নাম লিখতে হবে, লিখে তার আইডি নাম্বার সবকিছু দিতে হবে। Anytime any inspector should be এভরিথিং coming- ইজ রুলস এন্ড রেগুলেশনের মধ্যে চলতে হবে। Anytime any inspector is coming to offset, they look these things. And other things too. When you start the early in the morning, you have to talk to your worker, what you're doing. 5 minutes you have the meeting with them. That was our construction side. They say toolbox talk. আপনি কখন টুলবক্স থেকে আপনি কিভাবে আপনার টুলসটা নেবেন, কি কাজ করবেন, এটা আপনাকে একটা 5 মিনিট ব্রিফিং দিতে হয়। ইটস আ হিউজ রুলস এন্ড মেইনটেইন I am করতে fine হয়। already. I am very fine. If you have every day, I going to open my job site when I build the building foundation. At that time, I should be job site. Inside work, when working inside, then at that time maximum time I know more the job site. ওকে But when doing the foundation job, superstructure job, then a lot of issues there. Never ইউ issue. প্রেজেন্ট ওভার देयर? Yeah, I all the time present there. ওকে Because it's a never issue, parking issue. Yeah. You have a driveway, somebody park you driveway, so how you It's a cannot huge handle problem, that lots of lot problem, things. yeah. So you have to maintain everything. ওকে So, ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাই যে আপনি তো কনস্ট্রাকশন, এই যে আপনার কনস্ট্রাকশন ফার্মটা আসলে কি ধরনের কাজ করে থাকেন বেসিক্যালি? basically আমি ডেমোলেশন করি। আপনার একটা বাড়ি আছে, 2 ফ্যামিলি 3 ফ্যামিলি থাকে, এটাকে আমি ভেঙে আবার যখন জোনিং চেঞ্জ হয়েছে, এখানে হাই রাইজ বিল্ডিং করা যাচ্ছে, আমি আপনার এটা বিল্ডিংটা হাই রাইজ করি। ওকে 6 তলা 7 তলা 8 তলা 9 তলা 10 তলা। সেটার জন্য আপনি ওনার কাছে কন্ট্যাক্ট করে তারপর? না, ওনারা আমাদের কাছে আসার পর আমরা ওনাদেরকে গাইড করি যে আপনি এইভাবে প্ল্যানটা করেন, আপনি আমাদের সাথে আসেন, আমাদের সাথে বসেন, বসার পর আমাদের নিজস্ব আর্কিটেক্ট আছে, আমরা আর্কিটেক্টের কাছে নিয়ে যাই, তখন আমরা আর্কিটেক্টের সাথে বসি, কথা বলি, মিটিং করি, তখন আমরা 2-3টা ড্রয়িং করি ওদের জন্য, আচ্ছা ড্রয়িং করি তাদেরকে দিই। অনেক সময় ওনারা কিছু
তাদের মাইন্ড থাকে, তারা ডিজাইনের উপর মানে আর্কিটেক্ট ডিজাইনটা তারা একটু চেঞ্জ করতে পারে, কিন্তু স্ট্রাকচার ডিজাইনে তাদের কোনো কিছু করার নাই। তারা হয়তো বলতে চাচ্ছে এখানে আমার বাথরুমটা না হয় আমার এখানে বাথরুমটা হলে সুবিধা হবে, আচ্ছা, এই লোকেশনে আমার একটা ক্লোজেট হলে সুবিধা হবে, সেটা পসিবল। সেটা পসিবল। তখন তারা ওইগুলি আমাদেরকে বললে আমরা ওগুলো অ্যাড করি, আচ্ছা। ওভাবে প্ল্যানটা অ্যাপ্রুভ করে নিয়ে আসি। অ্যাপ্রুভ করার পরে প্ল্যান যখন হয়, প্ল্যান বলতে এখানে হাই রাইজ বিল্ডিং এ অনেকগুলি প্ল্যান হয়। যেমন এসওই, আপনি কিভাবে ফাউন্ডেশন করবেন ওটার জন্য একটা প্ল্যান করতে হবে, তারপর ফাউন্ডেশনে একটা প্ল্যান থাকে, তারপরে আপনার সুপার স্ট্রাকচারে একটা প্ল্যান থাকে, তারপরে প্লাম্বিং এ একটা প্ল্যান থাকে, তারপরে আপনার ইলেকট্রিক্যাল একটা প্ল্যান থাকে, আর ইদানিং আপনার হলো স্প্রিংকার, যখন আপনার সেফটির জন্য আমরা স্প্রিংকার থাকতে হবে, তারপরে স্প্রিংকার পরে আপনার ফায়ার অ্যালার্ম থাকতে হবে। তো এগুলি প্রত্যেকটা প্ল্যান আপনাকে সিটি থেকে অ্যাপ্রুভ করতে হবে, প্রত্যেকটা এজেন্সি থেকে আপনাকে এগুলি ইন্সপেকশন করে নিতে হবে। লট অফ ওয়ার্ক। লট অফ ওয়ার্ক, রাইট। তো যদি কেউ ধরেন সিঙ্গেল ফ্যামিলি আছে, সেটাকে মাল্টি ফ্যামিলি করতে চায় বা 2 ফ্যামিলি করতে চায়, আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আপনার তাদের সব মানে সেটা পারমিশন নেওয়া থেকে শুরু করে সব কি আপনারাই করেন? হ্যাঁ, আমরা করি, আমরা অনেক করেছি আমরা এগুলো। ওয়ান ফ্যামিলি থেকে 2 ফ্যামিলি কনভার্ট, তারপরে আপনার এক্সটেনশন। সেটা আসলে সেটার জন্য কি কোনো ইয়ে থাকে যে পারমিশন নিতে হবে? আপনি পারমিশনটা ওনারকেই নিতে হয়, রাইট? হ্যাঁ, পারমিশন ওনার নামে ওনার অ্যাপ্লিকেশন করে। ওনার অনেক সময় এইসব ডিজাইন বোঝে না, আপনি সিটি রুল রেগুলেশন বোঝে না, আর্কিটেক্ট বোঝে, আমরা বুঝি, আমরা ওদেরকে ওভাবে গাইড করি। গাইড করার পর ওরা তখন এগ্রি হলে আমরা জবটা অ্যাপ্রুভ করি, তারপর আমরা আপনার কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করি। অনেক বাঙালি এখন প্রচুর কাজ করতেছে, এটা অনেকে এক্সটেনশন করতেছে। প্লাস এই গত মেয়র সিটি থেকে পসিবল। এখন এই যে গত মেয়র গুলো, যে এই মেয়রও আগে সে অনেক কিছু ইজি করে দিয়ে গেছে। এখন অনেকে বাড়িতে আগে পারমিশন নিতে গেলে কত সময় একটা ইয়ে থাকে, তো পারমিশন যদি আপনি ভালোভাবে যদি ডিসিশন দিতে পারেন, আমরা আর্কিটেক্ট যদি ভালো থাকে, তাহলে আপনি এটা কুইকলি ধরেন 8 to 9 উইকের ভিতরে আপনি জব অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারেন। আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি সব কাজগুলি গুছাই একবার দেন, তাহলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আপনি জব যদি না বুঝেন, আজকে একটা জব দিলেন, একটা জব, যেমন আজকে আমার এক পাকিস্তানি এক ভদ্রলোক, তার ছেলে, সে কিন্তু সিটিতে সাবকন্ট্রাক্টর হিসেবে সে কাজ করে। তার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, আর তার ছেলের খুব ইচ্ছে হলো ডেভেলপমেন্ট করবে। তার একটা বাড়ি আছে, বাড়িটা সে ভেঙে ফেলে ওখানে 2 ফ্যামিলি করে 3 ফ্যামিলি করে 2টা বাড়ি বানাবে। এখন একটা বাড়ি আছে তার, সে ল্যান্ডটা কিনেছে। সে একটা আর্কিটেক্ট চয়েস করছে, সে 2টা ফাইল করছে, পেন্সের জন্য একটা ফাইল করছে, ড্যামোর জন্য একটা ফাইল করছে। তো ড্যামোর ফাইলের সাথে ফেন্সের ফাইলের আপনার রিলেশনশিপটা নাই। তারপর আমি পারমিট উঠে দিয়ে গেছি, পারমিট দেয় নাই। তারপর আমি ওকে বললাম যে তোমার তো এটা ফাইলিং হয় নাই, ফাইলিং রং হয়েছে। তারপরে সে তার আর্কিটেক্টের কল দিচ্ছে, আর্কিটেক্টের কল দেওয়ার পর আর্কিটেক্ট এগুলি এখন আবার আপনি যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে হলে, কেন যদি চেঞ্জ করতে হলে একটা পিএ লাগে, একটা অ্যাপ্লিকেশন আছে, পিএ দিয়ে আপনাকে ডিউবিতে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে আবার 3-4 সপ্তাহ পরে এগুলো অ্যাপ্রুভ হয়। ওরা চেক করে ব্যালেন্স করে ওরা অ্যাপ্রুভ করে নেয়। আপনি তো দীর্ঘ 25 বছর ধরে এই লাইনে আছেন, এই প্রফেশনে, মানে আপনি কনস্ট্রাকশন নিয়ে কাজ করছেন। তো এই রিসেন্টলি মানে বর্তমানে এই এত পিছনে যদি তাকাই, 25 বছর একই কাজ আপনি করছেন, তো এর মাঝে কি নতুন কোনো পরিবর্তন এসছে কিনা? নতুন পরিবর্তন বলতে কনস্ট্রাকশনে নতুন পরিবর্তন আছে। আমার ছেলেও ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তো আমিও চাচ্ছি ওকে, মানে নতুনদের জন্য কোনো সুযোগ আছে কিনা? নতুন সুযোগ আছে। নতুন ওরা যদি শিখতে চায়, করতে পারবে, এটা কোনো ব্যাপার না, ইজি। কিন্তু আপনাকে সময় দিতে হবে, সময় না দিলে হবে না। আপনি ধরেন এই কাজটা কি ধরনের পরিবর্তন এসছে আগের সাথে কম্পেয়ার টু এখন, যদি আপনি কম্পেয়ার করেন? আগে থেকে একটু এখন কনফার্ম, আগে থেকে একটু খুব সিনসিয়ার হয়েছে। এখন কাজটা করতে ইজি, লট অফ রুল রেগুলেশন ইনভলভ হয়েছে, লট অফ ইন্সপেক্টর আছে এখানে, ওদের সাথে কমিউনিকেট করে আপনি কাজ করতে পারেন। এখানে বিশাল কোনো সমস্যা নাই, আপনি এটা ইজিলি করা যায়, কিন্তু আপনাকে সময় দিতে হবে। এমন না আপনি একটা জব ওপেন করলেন, জব ওপেন করে আপনি সকালে কতগুলো ওয়ার্কারকে আপনি কাজে লাগাই দিয়ে বাসায় চলে আসলেন, ঘুমাইলেন, তাইলে হবে না। ইউ শুড বি অন দ্য জব সাইট,
Yeah. they need any accident, they have any help, they need তো a এটা water. আসলে যে কোনো কাজেই আমি যে কোনো বিজনেস স্টার্ট করি না কেন এক পর এক্সাম্পল দেখেন, যখন আমার এই যে গত সপ্তাহে টেম্পারেচার অনেক বেশি গেছে 100, 101, 102, ইন্সপেক্টর আমার জব সাইডে আছে, আইসা প্রথম বলে যে ওদের জন্য তোমার ইয়ে আছে কিনা, ওয়াটার আছে কিনা, এনাফ ওয়াটার তুমি রেখেছো কিনা, আমি বলছি ইয়েস আছে। তারপর আমি আপনাকে ওই যে আপনার কোকোনাট জুস আছে না, এটা আমি কয়েকগুলো আনছি, আনার পরে দেখলো ওরা খাওয়ার পরে 5-7টা টেবিলের উপর ছিল, ওখান থেকে একটা নিয়ে আমি ইন্সপেক্টরকে দিলাম, আমি দেখো ইউ টেক দ্যাট ওয়ান। তখন সে খুব খুশি হয়েছে যে তুমি তো আসলে ওদেরকে লাভ করো, কথা বোঝেন। এরা দেশে আসে যারা ওয়ার্কার, যারা ইন্সপেকশন করতে আসে তারা মানে সে কি অন্য দেশ মানে বাঙালি তো না? না, ওরা বিভিন্ন দেশে আছে, বাঙালি আছে, আমরা বিভিন্ন কালচারে আছে, স্প্যানিশ আছে, সাদা আছে, বিভিন্ন র্যাঙ্কের আছে, বিভিন্ন রকমের ইন্সপেক্টর আছে। অনেক সময় ফিল্ড সুপারভাইজার আসে, অনেক সময় অনেক টেকনিক্যাল জব হলে ইন্সপেক্টররা আসে, বড় বড় ইন্সপেক্টর আসে, তারা দেখে জব সাইট দেখে তো ওভারঅল এর সাথে মিলি কিনা, কাজ করতে গেছেন আপনার কাজের সাথে ড্রয়িং এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, এগুলি ওরা ডিটেইলস দেখে। আসলে হিউজ ওয়ার্ক করতে হয় যে কোনো কাজেই। তো আপনি তো দীর্ঘদিন কনস্ট্রাকশন এই যে কাজগুলো করছেন এর সাথে সম্পৃক্ত আছেন, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজনও আপনাকে খুব মানে তাদের কাছে আপনি খুব পরিচিত মুখ, এবং আপনি জ্যাকসন হাইটেও বোধহয় অনেক কাজ করেছেন। আমি জ্যাকসনে অনেক কাজ করছি এখানে, আচ্ছা আচ্ছা, আমরা হাই রাইজ বিল্ডিং করেছি, জ্যাকসন হাইটেও করেছি হাই রাইজ। আচ্ছা আচ্ছা, সেটা আসলে মানে আপনি যখন একটা প্রজেক্ট হাতে নেন সেটা আসলে কতদিনের মধ্যে শেষ করেন, বা একটা টাইমলাইন তো ডেডলাইন থাকে? তো এখানে কিছু কিছু, হ্যাঁ আপনি ভালো একটা প্রশ্ন করছেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা অনেক সময় কিছু কিছু প্রজেক্ট আমরা ফাইন্যান্স করি ব্যাংক থেকে, তো ব্যাংক আমাকে 18 মাসের জন্য দিবে আপনাকে, প্রিন্সিপালটা 18 মাসের ভিতরে আপনি প্রজেক্ট কমপ্লিট করতে হবে। সেই প্রজেক্ট আপনার ছোট হোক বড় হোক, তারপরে ওর পরে তারা আপনাকে আবার 6 মাস এক্সটেনশন দিবে টাইম। ওকে, তাহলে 18 আর 6 24 কমপ্লিটলি আমরা 2 বছরের ভিতরে আমরা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে কি কোনো ড্যামেজ বা কোনো? অবশ্যই ড্যামেজ, ইন্টারেস্ট রেট বেশি হবে, আদার্স প্রবলেম গুলো হবে, কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা, আর ওদের সাথে আপনি যখন এগ্রিমেন্ট করেন তখনই আপনাকে টাইমলাইন ওরা দিয়ে দেয়। তখন আমরা ওগুলিকে বড় প্রজেক্ট হলে আমরা তখন ওই যে আফটার ওয়ার্ক পারমিটের কথা বলছি না, আমরা ওটা আফটার ওয়ার্ক পারমিট নিয়ে আমরা স্যাটারডে সানডে কাজ করি, তখন আমরা ডাবল শিফটের মতো কাজ লাগাই, কাজ লাগলে কাজ টাইম মতো শেষ হয়ে যায়। এই যে দীর্ঘ সময়ে আপনি একজন সফল বিজনেসম্যান, আমি বলবো যে কনস্ট্রাকশন ফার্ম এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এই দীর্ঘ দিন পর যে আপনি যে একটা সফলতার সাথে এটা করে যেতে পারছেন, বা আপনি একজন সাকসেসম্যান, এটার পেছনের আসলে মূল মন্ত্রটা কি যদি বলি জানতে চাই। আসলে মূল মন্ত্র হলো, আমি তো আসলে কাজকে খুব পছন্দ করি, আর যেহেতু এটা আমারই একটা কাজ, আমার তো একটা ব্যবসা করতে হবে, কাজ করতে হবে, কাজটাই তো মানুষের মেইন প্রধান সাবজেক্ট থাকে। আমি মনে প্রাণে খুব ভালো লাগে আমার কনস্ট্রাকশন কাজ করতে। ইভেন আমি যখন কাজ করি 8 আওয়ার্স আমি সাইডে কখনো যদি লাঞ্চের টাইম হয় 5-10 মিনিট বসে, নাহলে আমার কাছে কোনো সেট টেবল নাই। আর এই জিনিসটা আমি আসলে সবারই যে কাজটা পছন্দ হয় আমাদের, এই যে আমি যে দাঁড়ায় থাকে যে কাজটা, এটার জন্য আমি আমার একটা শহীদুল্লাহ অ্যাসোসিয়েট, বাংলাদেশে খুব পরিচিত নাম, ওনার একটা কনসাল্টিং ফার্ম ছিল শহীদুল্লাহ অ্যাসোসিয়েট, শহীদুল্লাহ সাহেব, ওখানে আমি কাজ করেছি। তো বাংলাদেশে তো ধরেন আপনি ম্যাক্সিমাম দুপুরবেলা সব ইঞ্জিনিয়াররা, সাইড ইঞ্জিনিয়াররা ভালো খাওয়া দাওয়া করে ঘুমায়, আমি কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হতো না। আমি মানে আপনি কাজটাকে খুব বেশি, আমার একটা সিদ্ধান্ত হলো যে আপনি একটা ওয়ার্কার একটা স্ক্রু মারতেছে, আমাকে এটা দেখতে হবে, একটা প্লাম্বার কি কাজ করতেছে আমাকে এটা দেখতে হবে। এটা হয় কি, যখন আমরা নিজে কোনো কাজ করি এবং আমি যখন নিজের কাজটা করি, আমি জানি যে এই কাজটা আমাকে প্রপার ওয়েতে আমাকে শেষ করতে হবে, এবং আমি যখন নিজে ক্রিয়েটিভ কিছু নিজে করি, তখন আরেকজন যখন এখানে ইনভলভ হয়, তখন কিন্তু যতই আরেকজনকে আমি কাজটা দেই না কেন, নিজের একটা টেনশন কাজ করে যে কাজটা কি ভালো করে করতে পারলো কিনা। হ্যাঁ, ওই জন্য একটা যে থাকে যে আমাকে যদি ওরকম এগিয়ে নিতে হয়, আমাকে তো সেগুলো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, অনেক কি তথ্য আপনার কাছে পেলাম। আর একটু আমি আমার ফখরুল ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমার খুব পরিচিত মুখ, আপনাকে প্রতিষ্ঠানে উনি আমাকে ইনভাইট করার জন্য ওনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে আপনি তো কনস্ট্রাকশন ফার্ম আছে আপনার, এবং আপনি এই কনস্ট্রাকশন ফার্মে একজন উদ্যোক্তা হিসেবে আমাদের কমিউনিটির কাছে ব্যাপক পরিচিতি
একটা মুখ। এর বাইরেও শুনেছি যে আপনি রেস্টুরেন্ট বিজনেস যাচ্ছেন, মেবি জামাইকা অ্যাভিনিউতে একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন। তো সেটা সম্পর্কে এটা আমার একটু মানে আমি কিউরিয়াস যে আপনি মানে দুটো একেবারেই ভিন্ন। কনস্ট্রাকশন ফার্ম হচ্ছে কংক্রিট ইট নিয়ে আপনি বাড়ি যিনি এক একটা বিল্ডিং তৈরি করছেন, এক একটা প্রজেক্ট করছেন, আর রেস্টুরেন্ট টোটালি ডিফারেন্ট, একটা রান্না মানে খাবার। তো হঠাৎ করে ওইটা থেকে এই সাথে অ্যাড করছেন রেস্টুরেন্ট, এটা কেন? এটা একটু যদি জানতে চাই। আমি আপনাকে একটু বলি, ধরেন রেস্টুরেন্টে আসাটা আমার একটা কারণ আছে। কারণটা হলো কি, আমরা যে সমস্ত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খাই, আসলে ওরা অলওয়েজ একটা টেস্টিং সল্ট নামে একটা জিনিস আছে, এটা ওরা মিক্স করে। বাংলাদেশে তো খুব এটা নিয়ে এখন আমাদের মুখে স্বাদ লাগে, আমরা এটা খাই। এই জিনিসটা খুবই আপনার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর খাওয়া। এটা আপনিও খাচ্ছেন, আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, আপনি মেয়েকে খাওয়াচ্ছেন, আপনি ফ্যামিলিকেও খাওয়াচ্ছেন। এই জিনিসটা থেকে আমি একটু বেরিয়ে আসতে চাচ্ছি কমিউনিটির জন্য। আমি একটু ঘরোয়া পরিবেশে খাওয়াবো। আমার কোনো টেস্টিং সল্ট বলতে এই শব্দটা আমার রেস্টুরেন্টের ধারে কাছে যেন না থাকে। আপনার রেস্টুরেন্টটা কি মানে কি টাইপের খাবার? আমার এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ধরেন আমার কাবাব আছে। তো আপনি একজন বাংলাদেশি হয়ে কেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট? না, আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিচ্ছি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেওয়ার অর্থ হলো আমি জামাইকা অ্যাভিনিউতে থাকি। জামাইকা অ্যাভিনিউতে ধরেন আপনি ম্যাক্সিমাম অনেক লোক আছে গাইনিজ, এরা ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ান কালচারটা তারা জানে। ইন্ডিয়ান মানে ওই এরিয়াতে ইন্ডিয়ান বা গাইনিজ ইন্ডিয়ান। আমার তো বিজনেসটা চলতে হবে, বিজনেসের জন্য আমি এই নামটা চয়েস করেছি। কারণ ওখানে কমিউনিটি দ্বারা এখানে হোম ডিপো আছে, আদার কমিউনিটির লোকজন আছে, এই জন্য আমি সবাইকে কম্বাইন করে আমার রেস্টুরেন্টটা চালাতে যাচ্ছি। আর আমার এখানে সবচেয়ে বড়, আমার একটা ভালো শেফ পাইছি, আমি ওনাকে রেখেছি আমার সাথে বিজনেস করার জন্য। প্লাস ওনাকে আমি একটু পার্সেন্টেজও দিয়েছি, বিজনেসের শেয়ার দিয়েছি। সে একজন কারিগর, কিন্তু তাকে আমি শেয়ার দিছি। সে কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। আমি ওনাকে রেখেছি আমার সাথে, কারণ এই মানে মানসম্মত খাওয়া যেন আমার সরবরাহ হয়, এই জন্য আমি ওনাকে রেখেছি এবং ওনাকে ওভাবে গাইড করা হয়েছে। আপনার রেস্টুরেন্টে কি ধরনের খাবার থাকবে? আমাদের এখানে কাচ্চিটা আমাদের খুব ভালো মেন। কাচ্চি থাকবে, পোলাও থাকবে, তারপর কারি থাকবে, তারপরে আপনার মিষ্টি থাকবে, দধি থাকবে। এগুলো সব রেস্টুরেন্টেই তৈরি করা হবে? এইটা একটা পয়েন্ট আছে, সবকিছু রেস্টুরেন্টে তৈরি হবে, কিন্তু দধিটা আছে না, দধিটাতে এই দেশে হেলথের একটা রুল আছে। আপনি যখন দধিটা মিক্স করবেন, আপনি রেস্টুরেন্টের জন্য সামান্য পরিমাণ কিছু আপনি মিক্স করতে পারবেন, আপনি ব্যাপক আকারে আপনি তৈরি করতে পারবেন না। ডিউ টু কজ তারা ওখানে যখন হ্যান্ড মিক্স করে, তারা এটা অ্যালাউ করে না। তারা বলতেছে তাদের মেশিন লাগবে, মেশিন দিয়ে করতে হবে। তো এইসব অনেক কিছু ইস্যু আছে যেটা আমাদের বাঙালিরা অনেকে জানে না। আমরা তো চলে যাচ্ছি, খাচ্ছি, কিন্তু এইসবগুলোর থেকে আমি একটু বাইর করে আনতে চাই আমার কমিউনিটিকে। এই জন্য আমার রেস্টুরেন্টটা আমি করেছি আর কি। মানে সবকিছু ওখানেই হবে? হ্যাঁ, জি, ইনশাল্লাহ। অনেক কিছু জানলাম আপনার কাছে। আর একটু জানতে চাইবো যে এই যে আপনি রেস্টুরেন্টটা করছেন, মানে আপনার তো দুটো বিজনেস হচ্ছে, তো যুক্তরাষ্ট্রে বিজনেস শুরু করতে গেলে আসলে কোন জিনিসটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা হলো আপনাকে সময় এবং টাইম। আপনাকে মেনটেন করতে হবে, টাইম দিতে হবে, সময় দিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর আপনাকেও আমার নিমন্ত্রণ রইলো আমার রেস্টুরেন্টে। অবশ্যই আসবো। আপনার রেস্টুরেন্টের নামটাই তো জানা হলো না। আমার নাম হলো জলখাবার। আমাদের রেস্টুরেন্টে আসবেন, খাবেন, অন্য রেস্টুরেন্ট খাবেন, খাই কনফার করবেন, তারপরে আমরা উপকৃত হবে। আসলে রেস্টুরেন্ট করার অর্থ এই আর কি। আমি তো একসময় ছাত্র রাজনীতি করতাম, ক্যান্টিনে বা অনেক সময় আড্ডা দিতাম। সে আড্ডাটা এখন ধরেন বিকেল বেলা একটু আড্ডা দেওয়ার ইচ্ছা হয়, বন্ধু বান্ধব আছে পরিচিত, ওদেরকে বসে গল্প করা। আবারও ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।